স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাদ তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। এক মাসের মধ্যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নিতে ইসি সচিব, আইন সচিব, পররাষ্ট্র সচিব ও প্রবাসী কল্যাণ সচিবকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। আর প্রবাসীদের সাংবিধানিক অধিকার প্রয়োগে নির্বাচন কমিশনের এখনই উদ্যোগী হওয়া প্রয়োজন মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। প্রযুক্তির মাধ্যমে দূতাবাসের সহায়তায় পাসপোর্টের ভিত্তিতে তাদের ভোটার করার সুযোগ রয়েছে বলেও জানান তিনি। যাদের শ্রমে ও ঘামে সচল থাকে অর্থনীতির চাকা, এগিয়ে যায় বাংলাদেশ, তারাই প্রবাসী শ্রমিক, তারাই রেমিটেন্স যোদ্ধা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য মতে বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী শ্রমিক প্রায় 1.5 কোটি। হাড়ভাঙা খাটুনি খেটে দেশের উন্নয়নের অংশীদার হলেও নেই তাদের ভোটাধিকার। এমন বাস্তবতায় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ইসি, আইন, পররাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তারা বাংলাদেশের নাগরিক, তারা বাংলাদেশে রেমিটেন্স পাঠান, হাড়ভাঙা পরিশ্রম করেন। আমাদের অর্থনীতির 6 থেকে 7% কন্ট্রিবিউশন তারা করেন। এই যে রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, তাদের যদি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া হয় বা ব্যবস্থা করে দেওয়া হয়, মডার্ন টেকনোলজি বের করে এই ব্যবস্থাটা করে দেওয়া হয়, তাহলে আমার মতে আমাদের দেশের গণতন্ত্র আরও অনেক বেশি শক্তিশালী হবে। তারাও আমাদের ডিসিশন মেকিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। এ বিষয়ে কাল বিলম্ব না করে ইসিকে উদ্যোগী হবার পরামর্শ দিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। তাদের পাসপোর্টে যে তথ্য আছে সেই তথ্যের ভিত্তিতে তাদেরকে এনআইডি কার্ড দিয়ে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা। তো এই কাজটা এখনই শুরু করতে হবে এবং একই সাথে তারা যাতে ভোট দিতে পারে, তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হলে প্রথমে তাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে হবে। বিদেশে বসে প্রবাসীরা কিভাবে সাংবিধানিক অধিকার প্রয়োগ করবেন সেই পরামর্শ দেন তারা। যেমন একটা হলো পোস্টাল ব্যালট, আর একটা হলো অনলাইন ভোটিং, অথবা এই যে নির্বাচন কমিশন যেটা বিবেচনা করছে সেটা হলো প্রক্সি ভোটিং। এগুলোর জন্য প্রস্তুতির দরকার আছে, লোকবল বাড়ানো দরকার। দ্রুততার সাথে নির্বাচন কমিশনের ব্যাপারে এগিয়ে এসে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। যদি নির্বাচন কমিশনের অধীনে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভোটের বুথ খোলা হয়, যেখানে সংশ্লিষ্ট ব্যক্তিরা অতীত থেকেই তারা রেজিস্টার্ড হয়ে থাকবেন, কে কোন শহরে বসবাস করেন তার তালিকা এসে যাবে অনলাইনে, কোন জায়গায় কতগুলো ভোট আছে সেই তালিকাও প্রকাশ হয়ে যাবে। সেই তালিকা অনুযায়ী ওই জায়গায় ইলেকশন বুথ খুলবেন, সেখানে তারা ভোট দেবেন। 1 মাসের মধ্যে এ বিষয়ে সংশ্লিষ্টরা উদ্যোগী না হলে রিট করা হবে বলেও জানান নোটিশ প্রেরণকারী আইনজীবী। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সময় বিগত 3টি জাতীয় বিতর্কিত নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার বিকেলে কমিটির বিস্তারিত জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান করা হয়েছে বিচারপতি শামীম হাসনাইনকে। প্রজ্ঞাপনে বলা হয়েছে এ কমিটি 2014, 18 এবং 24 সালের জাতীয় নির্বাচনের বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ এবং গ্রহণযোগ্যতা বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেবে। একই সাথে নির্বাচন পর্যবেক্ষক, দেশি বিদেশি তদারকি প্রতিষ্ঠান এবং নাগরিক সংগঠনের প্রতিবেদন এবং গণমাধ্যমে উত্থাপিত অভিযোগের বিশ্লেষণ করবে কমিটি। পাশাপাশি ভবিষ্যতে সব নির্বাচন সুষ্ঠু করতে আইন, বিধিবিধান, নির্বাচন কমিশন ও প্রশাসনিক আয়োজনের ভূমিকা পরিবর্তন ও রূপরেখার বিষয়ে সুপারিশ করবে এই কমিটি। পাকিস্তান ও চীনের সাথে নতুন কোনো জোট করছে না বাংলাদেশ। এই নিয়ে জল্পনা কল্পনার সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এছাড়া ভারতের সাথে সম্পর্ক পুনর্বিন্যাস হচ্ছে বলেও জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষে দীর্ঘদিন পর সাংবাদিকদের মুখোমুখি পররাষ্ট্র উপদেষ্টা। কুনমিংয়ে 19 জুন পাকিস্তান এবং চীনের পররাষ্ট্র সচিবের সাথে ত্রিদেশীয় এক বৈঠকে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব। 21 জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছিল। এ বিষয়ে প্রশ্ন করা হয় পররাষ্ট্র উপদেষ্টাকে। প্রশ্ন ছিল, ভারতকে একপাশে সরিয়ে রেখে পাকিস্তান এবং চীনের সাথে নতুন জোট হচ্ছে কি? আসলে এটা কোনো ওইরকম স্ট্রাকচার্ড বড়সড় কোনো ব্যাপার ছিল না। আসলে প্রত্যেকটা দেশে নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে এটাকে দেখেছে, আমরাও তাই করেছি। এটা যদি ভবিষ্যতে কোনো অগ্রগতি, কোনো যদি আরও কিছু হয় তখন আপনারা সেটা জানতে পারবেন। এটা অবশ্যই তৃতীয় কোনো পক্ষকে টার্গেট করছে না, এটুকু আপনি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি। বাংলাদেশ এবং ভারত একসাথে বসুক,
ওই কানেক্টিভিটি ইত্যাদির ব্যাপারে আলাপ আমি কালকেই রাজি আছি এটা করতে। ভারতের সাথে সম্পর্ক নতুন করে পুনর্বিন্যাসের চেষ্টায় আছে বাংলাদেশ, একথাও জানান তৌহিদ হোসেন। ভারতের সাথে সম্পর্ক শীতল আমি বলতে চাই না, আমি বলতেছি যে এটা একটা রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে। আমরা এটাকে এভাবেই দেখি, রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে এবং এ ব্যাপারে আমাদের সদিচ্ছার কোনো অভাব নেই। এদিকে প্রধান উপদেষ্টার সাথে কেন ব্রিটেনের প্রধানমন্ত্রীর বৈঠক হলো না, সেই দায় কে নেবে, এমন প্রশ্নের উত্তর ভবিষ্যতের কাছেই ছেড়ে দেন পররাষ্ট্র উপদেষ্টা। কেন হয়নি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে মিটিং, এটা আমি ঠিক এই মুহূর্তে আপনাকে বলতে পারবো না। আমরা দেখি এটা দায় কেউ নেয় কিনা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। আশেপাশে কি ঘটছে সেদিকে নিবিড় নজর রাখে ভারত। কুনমিংয়ে পাকিস্তান ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ঢাকার ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে এমন মন্তব্য করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রতিটি দেশের সাথে নয়াদিল্লির সম্পর্কের আলাদা ভিত্তি আছে, তবে পরিবর্তিত প্রেক্ষাপট সেই সম্পর্কে প্রভাব ফেলতে পারে। সম্প্রতি চীনের কুনমিং শহরে পাকিস্তান ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশের বৈঠকের বিষয়ে জানতে চাওয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। Iranian national who happens to be a spouse of an Indian national collaborated very closely with the ministry headquarters here. দেখুন, আশেপাশের অঞ্চলে কি ঘটছে তাতে আমরা নিবিড় নজর রাখি, কারণ এগুলো আমাদের স্বার্থ সংশ্লিষ্ট। প্রতিটি দেশের সাথে আমাদের যে সম্পর্ক তা আলাদা আলাদা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, কিন্তু যে সম্পর্ক বিচার করার সময় আমরা পরবর্তী প্রেক্ষাপটটাও বিবেচনায় রাখি। ইরান ইসরায়েল চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানে বসবাসরত প্রত্যাবাসনে ইচ্ছুক বাংলাদেশিদের 28 জনের প্রথম দলটি সড়ক পথে ইরান থেকে পাকিস্তানের সীমান্তে পৌঁছেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। পাকিস্তান সরকার সীমান্ত থেকে ওই বাংলাদেশিদের করাচিতে নিয়ে যাবে, সেখান থেকে তারা দেশে ফিরে আসতে পারবেন। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তাদের দেশে আনার আশা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। ইরানের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রত্যাবাসনে ইচ্ছুক অন্য বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে তেহরানে বাংলাদেশ দূতাবাস সহযোগিতা অব্যাহত রাখবে। ইরানে থাকা বাংলাদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে জয়ী হয়েছে ইরান, এমন দাবি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের মার্কিন দাবিও সঠিক নয়। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন তিনি। খামেনি বলেন, পারমাণবিক স্থাপনা নয়, বরং ইরানকে আত্মসমর্পণ করানোর উদ্দেশ্যে হামলা করেছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র চায় ইরান পরাজয় স্বীকার করে তাদের কাছে আত্মসমর্পণ করবে, কিন্তু এমনটা কখনো ঘটবে না, কারণ ইরান কখনো মাথা নত করবে না। এছাড়া ইরানের বিরুদ্ধে যদি কেউ ফের আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে সে দেশকে চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন খামেনি। তিনি আরও বলেন, ট্রাম্প ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করে দেওয়ার যে দাবি করেছেন তা সত্য নয়, বরং কিছুই অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো থেকে ইউরেনিয়ামের কোনো অংশ সরানো হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, ইউরেনিয়াম সরানো হয়েছে বলে কোনো গোয়েন্দা তথ্য তাদের কাছে নেই। গত শনিবার ইরানের 3টি পারমাণবিক স্থাপনার উপর বাংকার বাস্টার বোমা ফেলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি কতটা পিছিয়ে দিতে পেরেছে যুক্তরাষ্ট্র, এই বিষয়ে হেগসেথ এমন মন্তব্য করেন। তবে বেশ কয়েকজন বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, হামলার আগেই সম্ভবত ইরান ফোর্দো পারমাণবিক স্থাপনা থেকে উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে ফেলেছে এবং তারা এটি কোনো গোপন স্থানে লুকিয়ে রাখতে পারে, যার অবস্থান ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের অজানা। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।